ডিজিটাল প্ল্যাটফর্মে আসবে ভূমির সব সেবা, দুর্নীতি হয়রানি বন্ধে সরকার বদ্ধপরিকর, জানালেন প্রধানমন্ত্রী। ভূমি প্রশাসনের প্রায় সকল সেবাকে ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে এসে নাগরিকদের জন্য সেবা গ্রহণকে আরো সহজ, দ্রুত এবং কার্যকর করারও উদ্যোগ নেওয়া হয়েছে। সেপ্টেম্বর-অক্টোবরে শুরু স্থানীয় সরকার নির্বাচন, বৃহত্তম সিটি কর্পোরেশন হবে বগুড়া, জানালেন প্রতিমন্ত্রী। পল্লবীতে ৮ বছরের শিশুকে গলা কেটে হত্যা, ধর্ষণ করা হয়েছে ধারণা পুলিশের। ভাড়াটিয়া সোহেল রানা ও তার স্ত্রী গ্রেপ্তার। ডুয়েট ক্যাম্পাসে ৩ দাবিতে কমপ্লিট শাটডাউন, ধর্ষণ চেষ্টাকারীর গ্রেপ্তার দাবিতে জাহাঙ্গীরনগরে কর্মসূচি অব্যাহত। ট্রাম্পের দিন চারেক পরেই পুতিনের চীন সফর, আলোচনার সরগরম ইস্যু ইরান যুদ্ধ, তীক্ষ্ণ নজর রাখছে যুক্তরাষ্ট্র। দর্শক, স্বাগত নিউজ 24 সংবাদে। আর পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ফয়সাল মাহমুদ এবং আমি তাসনিম অর্থী। দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম। হাম মোকাবেলায় সরকার সার্বিকভাবে পদক্ষেপ নিয়েছে, এমনটা বলেছেন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। মঙ্গলবার বিকেলে রাজধানীতে এক আয়োজনে কথা বলেন তিনি। এখানে আমার পর্যাপ্ত জায়গা এখনো খালি আছে আল্লাহর রহমতে, সেখানে আমরা বেড পেতে দিই, বেড পাতা আছে, প্রয়োজনে আরও দিব। এই যে আজকেও সকালে আমরা ডিস্ট্রিক্ট লেভেলে 10টা হাসপাতালে আমরা 10টা নিউনেটাল ভেন্টিলেটর, যেটা আমেরিকা থেকে আসছে, সেটার সাথে 5টা করে আমরা অক্সিজেন কনসেন্ট্রেটর দিয়েছি। ভূমি সেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধ করতে সরকার বদ্ধপরিকর, এমনটি জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে ভূমি মেলার উদ্বোধন অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। জানান, ভূমির সব সেবা ডিজিটাল প্ল্যাটফর্মে আনা হবে। জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও প্রযুক্তি নির্ভর সেবা পৌঁছে দিতে সারা দেশে শুরু হলো 3 দিনব্যাপী ভূমি সেবা মেলা। মঙ্গলবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবন থেকে এই মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী বলেন, ভূমি সেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধ করতে চায় সরকার। ভূমির পরিকল্পিত ব্যবহারে ডিজিটাল মাধ্যমে সেবা দেওয়া হবে। উন্নত প্রযুক্তি ব্যবহার করে জরিপ কার্যক্রম পরিচালনার মাধ্যমে নির্ভুল ভূমি রেকর্ড প্রস্তুত করতে ভূমি মন্ত্রণালয় কাজ করছে। একই সঙ্গে ভূমি প্রশাসনের প্রায় সকল সেবাকে ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে এসে নাগরিকদের জন্য সেবা গ্রহণকে আরো সহজ, দ্রুত এবং কার্যকর করারও উদ্যোগ নেওয়া হয়েছে। নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে দেশের মানুষের ভূমি সেবা হয়রানি মুক্ত করতে কাজ করা হচ্ছে বলে জানান সরকার প্রধান। প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করার অঙ্গীকার করেন তিনি। আজ থেকে সারা দেশে 3 দিন ব্যাপী এ ধরনের ভূমি সেবা মেলার আয়োজনের মাধ্যমে সরকার জনগণের কাছে আরো একটি নির্বাচনী ইশতেহার পূরণ করতে যাচ্ছে ইনশাআল্লাহ। এভাবেই সরকার পর্যায়ক্রমে একের পর এক নির্বাচনী ইশতেহারের প্রতিটি দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের কাছে দেওয়া ওয়াদা পূরণের রাজনীতিকে এগিয়ে নিয়ে যাবার চেষ্টা করছে। শুধু জমি নয়, প্রতিটি জনবান্ধব কর্মসূচি নিয়েই জনগণের কাছে দায়বদ্ধ থাকতে চায় সরকার, জানান প্রধানমন্ত্রী। দীর্ঘ 1.5 দশকেরও বেশি সময় ধরে ফ্যাসিবাদ শাসন শোষণের জাতাকলে পৃষ্ঠ দেশের জনগণ বর্তমানে রাষ্ট্র এবং রাজনীতিতে তাদের অধিকারের প্রতিফলন দেখতে চায়। এ কারণেই বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার প্রথম সপ্তাহ থেকেই নির্বাচনী ইশতেহার এবং জুলাই সনদের প্রতিটি দফা পর্যায়ক্রমে বাস্তবায়নের দিকে মনোযোগ দিয়েছে। কৃষি জমি ব্যবহারে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। সেপ্টেম্বর-অক্টোবরেই শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন, শেষ হবে 1 বছরের মধ্যেই, এমনটা জানিয়েছে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। 13তম সিটি কর্পোরেশন হিসেবে বগুড়ার প্রশাসক নিয়োগ দেওয়ার পর মঙ্গলবার সচিবালয়ে এসব কথা জানান তিনি। বলেন, শুরুতেই হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন। 24-এর 5 আগস্টের পর দেশের স্থানীয় সরকার ব্যবস্থায় দেখা দেয় বিশৃঙ্খলা। সিটি কর্পোরেশন ও পৌরসভার মেয়র, কাউন্সিলর, উপজেলা এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরা আত্মগোপনে যান, কেউ পদত্যাগ করেন। অচলাবস্থা দূর করতে অন্তর্বর্তী সরকার প্রশাসক নিয়োগ দিলেও স্থানীয় প্রশাসনই বেশিরভাগ প্রতিষ্ঠানে কাজ করেছে। নির্বাচনের পর সরকার গঠন করেই 12টি সিটি কর্পোরেশন ও উপজেলা পরিষদে দলীয় প্রশাসক নিয়োগ দেয় বিএনপি। এবার 13তম সিটি কর্পোরেশন হিসেবে বগুড়ায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। জেলা বিএনপির সহসভাপতি পেলেন এই দায়িত্ব। অগ্রাধিকারের ভিত্তিতে আমরা প্রাথমিক অবস্থায়
যে বরাদ্দ পাবো সেই অর্থ দিয়েই আমরা ড্রেনেজ ব্যবস্থা এবং জলাবদ্ধতা দূরীকরণের ব্যবস্থা গ্রহণ করব। বগুড়াকে একটি সুন্দর পরিচ্ছন্ন নগর হিসেবে গড়ে তুলব এই প্রত্যাশা রাখি ইনশাল্লাহ। প্রতিমন্ত্রী জানান দেশের সবচেয়ে বড় সিটি কর্পোরেশন হবে বগুড়া। নাগরিক প্রত্যাশা পূরণে বাড়বে বরাদ্দ। 20 বছর পর বগুড়ার মানুষের দাবি অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রী তার নির্বাচনী প্রতিশ্রুতিতে উনি বগুড়া যে প্রথম সফর করেছেন সেই সফরে উনি ফলক উন্মোচন করেছেন এবং আজকে প্রশাসক নিয়োগের মাধ্যমে বগুড়া সিটি কর্পোরেশন আনুষ্ঠানিক রূপ পেল। এই অর্থ বছরের শেষ সময়েও আমরা যাতে সিটি কর্পোরেশন তার কাজের গতি বাড়ায় দিতে পারে, নাগরিক সেবা নিশ্চিত করতে পারে, এই জন্য আমরা প্রায় 30 থেকে 35 কোটি টাকা এই অর্থ বছরে আমরা বরাদ্দ কাল পরশুর মধ্যেই বগুড়া সিটি কর্পোরেশনে আমরা দিয়ে দেবো ইনশাআল্লাহ। আসছে বর্ষা মৌসুমের পরেই শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। শেষ হবে 1 বছরের মধ্যেই, শুরুতেই হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন, এমনটাই জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। আগামী সেপ্টেম্বর অক্টোবর থেকে আমার ধারণা, যেহেতু আমাদের মন্ত্রী মহোদয় এবং মাননীয় প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী উনি যেহেতু বলেছেন যে 1 বছরের মধ্যে নির্বাচনগুলো শুরু হবে, তো বর্ষা মৌসুমের পরে শুষ্ক মৌসুমে পর্যায়ক্রমে ধাপে ধাপে 1 বছরের মধ্যে আমরা 5টি নির্বাচন শেষ করি। ইউনিয়ন পরিষদের টাকা তো সবচেয়ে বেশি লাগবে, উপজেলা এখন 500, এরপরে পৌরসভা আছে 330টি, জেলা পরিষদ মাত্র 64, সিটি কর্পোরেশন তো মাত্র 13টি। অর্থ বছর শুরু হলে এরপরে আমরা নির্বাচন কমিশন, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং অর্থ বিভাগ আমরা আলোচনা করে ঠিক করব যে কোনটা দিয়ে আগে শুরু হবে। শুধু ইউনিয়ন পরিষদ নির্বাচন করতেই খরচ হতে পারে 500 থেকে 600 কোটি টাকা, যা আগামী বাজেটেই অন্তর্ভুক্ত করা হবে, জানান মীর শাহে আলম। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। রাজধানীর পল্লবীতে 8 বছরের শিশুকে গলা কেটে হত্যার ঘটনায় পালিয়ে যাওয়া ভাড়াটিয়া সোহেল রানা ও তার স্ত্রীকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। মঙ্গলবার সকাল 9টার দিকে হত্যাকাণ্ডের এই ঘটনা ঘটে। পুলিশের প্রাথমিক ধারণা, ধর্ষণের পর শিশুটিকে হত্যা করা হয়েছে। রাজধানীর পল্লবীর সেকশন 11-র এই বহুতল ভবনে নেমে আসে নির্মম এক অন্ধকার। চিরতরে হারিয়ে গেল 8 বছরের শিশু। মঙ্গলবার সকাল 9টা বড় বোনকে প্রাইভেট শিক্ষকের কাছে এগিয়ে দিতে ঘরের বাইরে যান ছোট বোন। গেট খুলে দেওয়ার পর দীর্ঘক্ষণ সে ঘরে না ফেরায় খোঁজাখুঁজি শুরু করে পরিবার। এক পর্যায়ে পাশের ফ্ল্যাটে বারবার নক করে সাড়া না পেয়ে সন্দেহ হয় স্বজনদের। পরে পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করতেই স্তব্ধ হয়ে যান সবাই। উদ্ধার হয় শিশুটির খণ্ডিত রক্তাক্ত মরদেহ। আমার কাজিন আইসাম গেট খুলছে, গেট খুলে দেখি কি ওর বডিটা ঘরে আর মাথাটাও ওয়াশরুমে। এরকম একটা ছোট্ট বাচ্চা এরকম একটা অঘটন ঘটছে, সঠিক বিচার করেন, এইটাই আমরা চাই। আমাদের সন্তান তো আমরা পাবো না, বিচারটা চাই, ফাঁসি চাই। পুলিশের প্রাথমিক তদন্ত বলছে পাশবিক নির্যাতনের পর গলা কেটে হত্যা করা হয়েছে শিশুটিকে। ঘটনার পরপরই ওই ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল রানা জানালার গ্রিল কেটে পালিয়ে যায়। পরে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেফতার করা হয় তাকে। এর আগেই আটক করা হয় তার স্ত্রীকে। 8 বছরের একটা মেয়ে, তো স্বাভাবিকভাবে কেন তাকে হত্যা করলো, তো এই কোশ্চেনগুলো আছে, আমরা সবগুলো আসলে সলভ করতে হবে। আমাদের এইগুলো যাচাই বাছাই করবো। আর যে বিষয়টা পোস্টমর্টম করার আগে অবশ্যই আমরা লিখবো যে এটা যেন মেডিকেল এক্সামিনেশন করা হয়। অপরাধীর দৃষ্টান্তমূলক এবং দ্রুত বিচার চেয়েছেন শোকার্ত বাবা মা। আমার মেয়েও ফিরে আসবে না, পারবেন আমার মেয়েকে ফিরাই দিতে? আমার লোক কোনো শত্রুতা নাই, কিছু নাই। আমি স্থানীয়দের দাবি অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক, যেন আর কেউ এমন অপরাধ ঘটানোর চিন্তা না করে। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। গুলশান বনানী বারিধারা লেকের জন্য টেকসই উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগে এই বৈঠক হয়। বৈঠকে গুলশান লেকের পানি দূষণ রোধ, পরিবেশগত ভারসাম্য রক্ষা, সৌন্দর্য বর্ধন এবং লেক কেন্দ্রিক নাগরিক সুবিধা বৃদ্ধি সহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ABM আব্দুস সাত্তার সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 3 দাবিতে ডুয়েট ক্যাম্পাসে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে নতুন উপাচার্য মোহাম্মদ ইকবালের ক্যাম্পাসে প্রবেশের গুঞ্জনে আবারও উত্তেজনা ছড়ায়।
রবিবারের সংঘর্ষের ঘটনায় 250 শিক্ষার্থীকে আসামি করে মামলা করেছে পুলিশ। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণ চেষ্টার ঘটনায় আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে চলছে বিভিন্ন কর্মসূচি। 3 দফা দাবিতে শিক্ষার্থীদের ব্লকেট কর্মসূচিতে অচল ঢাকা প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় ডুয়েট। গুঞ্জন ছড়ায় আবারও ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করছেন নতুন উপাচার্য মোহাম্মদ ইকবাল। এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে আন্দোলনরতদের মাঝে। আন্দোলনের পঞ্চম দিনে এসে ডুয়েটকে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেন শিক্ষার্থীরা। 3 দিন ধরে চলা ব্লকেট কর্মসূচিতে তালাবদ্ধ ক্যাম্পাস। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষার্থীদের। যে ভিসি আমাদের ভাইদের রক্তের উপর দিয়ে আমাদের রক্ত ঝরিয়েছে, আমরা তাকে কোনোভাবে আমাদের ক্যাম্পাসে অ্যালাউ করব না। এর মধ্যে যদি কোনো রেজাল্ট না আসে তাহলে আমরা ঈদের পরে আমাদের এই কর্মসূচিটাকে চলমান রাখবো। পুরো দেশবাসী দেখছে কারা কিভাবে হামলা করছে, বাহির থেকে টুকাই দিয়ে, ছাত্র দল দিয়ে, পুলিশ দিয়ে, আবার তারাই আমাদের বিরুদ্ধে মামলাটা করছে, এটা আমরা প্রত্যাখ্যান করছি। এদিকে রোববার সংঘর্ষের ঘটনায় 250 শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। ডুয়েটের ঘটনাকে কেন্দ্র করে পুলিশ বাদী হয়ে দুষ্কৃতকারীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে। আসামি 200 থেকে 250 জন। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার 7 দিনেও গ্রেপ্তার হয়নি কেউ। দ্রুত আসামি গ্রেপ্তারের দাবিতে ক্যাম্পাসের শহীদ মিনারে প্রতিবাদ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বাজেট এলেই দ্রব্যমূল্য নিয়ে আতঙ্ক বাড়ে, এমন মন্তব্য করেছেন জামায়াতের নায়েবে আমির মুজিবুর রহমান। রাজধানীতে এক প্রাক বাজেট সংলাপে এই কথা বলেন তিনি। অন্যান্য বক্তারা বলেন, যৌক্তিক ও কার্যকরী শিক্ষা বাজেট প্রণয়ন করতে হবে। 2026-27 অর্থ বছরে বাজেট ঘোষণার আগ মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবে শিক্ষা খাতে বরাদ্দ ও জাতীয় উন্নয়ন শীর্ষক প্রাক বাজেট সংলাপের আয়োজন করে বাংলাদেশ জামায়াত ইসলামী। আমার সন্তান তুল্য আমাদের ভাই বোন যারা আছে, আলোচনায় বক্তারা শিক্ষা খাতে সংস্কার, দুর্নীতি প্রতিরোধের পাশাপাশি যৌক্তিক ও কার্যকরী শিক্ষা বাজেট প্রণয়নের আহ্বান জানান। এই বাজেট বরাদ্দকে সময় উপযোগী এবং যথাযথ ব্যয় করার জন্য দুর্নীতিমুক্ত একটি বাজেট উপহার দিতে হবে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন দরকার। আমাদের শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ব্যর্থ হয়েছে। ওই ওয়ান জাস্টিস বলে আমাদের ছাত্রছাত্রীরা দেশ নতুন করে যে স্বাধীন করেছেন, সেখানে আপনাকে আমাকে যোগ্য শিক্ষকের কোনো বিকল্প নেই। আলোচকরা বলেন, জেলায় জেলায় মেডিকেল কলেজ, বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বানিয়ে মূর্খ ও বেকার তৈরির কারখানা তৈরি করা হয়েছে। দেশের মূল সমস্যাগুলো খুঁজে সমাধান করা প্রয়োজন বলেও জানান তারা। কারিকুলাম চেঞ্জের জন্য শিক্ষার্থীদের মধ্যে যে গ্যাপটা তৈরি হয়েছে, এই গ্যাপটা দূরীকরণের জন্য অবশ্যই শিক্ষা খাতে বাজেট বরাদ্দের দিকে আমাদের একটু দৃষ্টি দেওয়া দরকার। প্রত্যেক জেলাতে জেলাতে মেডিকেল কলেজ, প্রত্যেক জেলাতে জেলাতে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নামে মূর্খ এবং বেকার তৈরি করবার কারখানা বানিয়েছেন। জাতীয় বিশ্ববিদ্যালয় বানিয়েছেন। আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রত্যেকটা পাবলিক ইউনিভার্সিটিতে ফিজিক্স আছে, অথচ এই সোনার বাংলা একজন ফিজিসিস্ট নাই। সভাপতির বক্তব্যে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, বাজেট আসে বাজেট যায়, তবে দেশের কোনো পরিবর্তন হয় না। কৃষকের বাজেট, শ্রমিকের বাজেট, শিক্ষকের বাজেট, সব বাজেটকে যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে আমাদেরকে দেখতে হবে জনগণের কল্যাণের জন্য কতটুকু কি করা যায়, এটাই আমাদেরকে দেখতে হবে। শিক্ষা খাতকে এগিয়ে নিতে শিক্ষায় অর্থায়ন, মেধা পাচার রোধ এবং পাঠ্য বইয়ের উন্নয়ন প্রসঙ্গেও গুরুত্ব দেন আলোচকরা। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। জুলাইয়ের মধ্যে গণমাধ্যম ব্যবস্থাপনায় নতুন কমিশন গঠনের প্রস্তাব দেয়া হবে, জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। মঙ্গলবার সচিবালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এই কথা জানান তিনি। মন্ত্রী বলেন, সবার প্রতি ইনসাফ নিশ্চিত করা হবে। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান জানান, র্যাব আগের মতো থাকছে না, আলাদা আইনের মাধ্যমে একটি এলিট ফোর্স পরিচালিত হবে, নামও বদল হতে পারে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৩য় টার্মিনাল দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। 16 ডিসেম্বরকে সম্ভাব্য তারিখ হিসেবে বিবেচনায় রেখেই সকল প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। একটা রাষ্ট্রে একটা এলিট ফোর্স থাকা দরকার আছে, কারণ র্যাবের সমালোচনা যদি সরিয়ে রাখি আমরা দেখব র্যাব অত্যন্ত কেপেবল ভাবে নানা ধরনের সন্ত্রাস তারা মোকাবেলা করতে পেরেছে। সমাজের প্রতিটি স্তরের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব, মন্তব্য করেছেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ। মঙ্গলবার বিকেলে সংসদ ভবনে নিজের কার্যালয়ে
এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের একটি প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। দলটির নেতৃত্বে ছিলেন প্ল্যাটফর্মের আহ্বায়ক ও সিপিডির ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। আলোচনায় সরকারের রাজনৈতিক প্রতিশ্রুতি বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করা হয়। সংসদের প্রথম অধিবেশনে যেসব অধ্যাদেশ পাশ হয়নি তার রিভিউ করার প্রক্রিয়া চলছে, এমনটা জানিয়েছেন সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে এই কথা জানান তিনি। নারী সদস্যরা সেখানে আসবেন, সে ব্যাপারে কথা হয়েছে। আমরা নেক্সট পার্লামেন্টারি কমিটিগুলো করব, সে ব্যাপারে কথা হয়েছে। আমাদের সাউন্ড সিস্টেমটা প্রবলেম, সে ব্যাপারে কথা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী আগামী রোববার দিন ইনশাল্লাহ সকাল 9:30টার সময় তাকে একটা প্রেজেন্টেশন দিবে আমাদের পিডব্লিউডি। সেই প্রেজেন্টেশন আমরা শুনবো, শোনার পরে আমরা একটা সিলেক্ট করবো যে কীভাবে আমরা সাউন্ড এখানে রিয়েলি করতে পারি। যে অধ্যাদেশগুলো পাস হয়নি সেই অধ্যাদেশগুলো মানে রিভিউ কার্যক্রম চলছে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেইজিং সফরের 4 দিন না পেরোতেই চীন পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 2 দিনের সফরে মঙ্গলবার বেইজিং পৌঁছান তিনি। বিমানবন্দরে তাকে স্বাগত জানান চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। এর মধ্য দিয়ে গেল 1 বছরের মধ্যে দ্বিতীয়বার চীন সফর করছেন ভ্লাদিমির পুতিন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও পুতিনের মধ্যকার বৈঠকে গুরুত্ব পেতে পারে বাণিজ্য, জ্বালানি ও আঞ্চলিক নিরাপত্তা। পাশাপাশি মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতিতে ইরান ইস্যুও হতে পারে অন্যতম প্রধান আলোচ্য বিষয়। এর আগে গেল বছরের সেপ্টেম্বরে সবশেষ চীন সফর করেছিলেন পুতিন। বিশ্ব রাজনীতির মঞ্চে আরও শক্তিশালী হচ্ছে মস্কো বেইজিং সম্পর্ক। চীন সফর শুরুর ঠিক আগেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব ও বৈশ্বিক ইস্যুতে একসঙ্গে কাজ করবে চীন ও রাশিয়া। বিশ্লেষকদের মতে এটি শুধু দ্বিপক্ষীয় সম্পর্ক নয়, বরং পশ্চিমা প্রভাবের বিপরীতে নতুন কৌশলগত বার্তা। এদিকে পুতিনের এই সফরে তীক্ষ্ণ নজর রাখছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরের রেশ কাটতে না কাটতেই বেইজিংয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পশ্চিমা চাপের মধ্যেও পুতিন ও শি জিনপিং দেখিয়ে দিয়েছেন তাদের সম্পর্ক এখন আর শুধু কূটনীতিতে সীমাবদ্ধ নয়, বরং ধীরে ধীরে কৌশলগত জোটে রূপ নিচ্ছে। ট্রাম্পের সাম্প্রতিক চীন সফরে বড় কোনো অগ্রগতি না এলেও পুতিনের সফরকে ঘিরে বাড়ছে আন্তর্জাতিক গুরুত্ব। যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিযোগিতায় মস্কোকেই এখন সবচেয়ে নির্ভরযোগ্য অংশীদার হিসেবে দেখছে বেইজিং। ইরান ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে পুতিন ও শি জিনপিংয়ের এই বৈঠকে নজর যুক্তরাষ্ট্রের। কারণ বেইজিং মস্কো অক্ষই এখন তেহরানের সবচেয়ে বড় ভূ রাজনৈতিক ও অর্থনৈতিক ভরসা। বিশ্লেষকরা বলছেন, বৈশ্বিক মঞ্চে যুক্তরাষ্ট্রকে চাপে রাখতে রাশিয়া ও চীন সমন্বিত কৌশলে এগোতে পারে, আর সেই সমীকরণেই নতুন করে প্রভাব ফেলতে পারে ওয়াশিংটনের ইরান নীতিতে। আসমাতুলি, নিউজ 24। দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।